স্যার একটু আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে হলে ভালো হতো। এখন এখন ঠিক মতো শোনা যায় নাকি এখনো আস্তেই শোনা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার ওয়ালাইকুম ঠিক আছে, আসসালাম। শোনা যাচ্ছে। তেত্রিশ জন আমার মনে হয় এখন শুরু করা যেতে পারে, বাকিরা আসতে থাকুক। দেখো তো স্লাইড শেয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার। একটু হোল্ড করো। হ্যালো, তোমরা আছো? জি স্যার। আচ্ছা, দেখো আমাদের একেবারে প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন। এখানে আমরা আসলে একেবারে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। পোস্টাল অ্যাগ্রিকালচারের অন্যান্য পার্টগুলোতে যাওয়ার আগে আজ এমন একটা হেডফোন ব্যবহার করতেছি, এটা হচ্ছে ওই যে কিছু হেডফোন আছে না যেগুলো কানের মধ্যে দিয়ে দিলে আহ, বাকি বাইরের কোনো কথা শোনা যায় না, নিজের কথাই নিজের কাছে কেমন লাগতেছে। এনিওয়েজ, তো এখানে আমরা এই বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। দেখো, আচ্ছা আমি একটু চেক করে নিতে চাই যে তোমাদের মনে আছে কিনা, আমাদের অ্যাকোয়াকালচারের ডেফিনেশনটা তোমাদের মনে আছে কিনা। হুম, আগে স্লাইডটা না দেখে দেখি তোমাদের কতজনের মনে আছে। যার মনে আছে একটু রেসপন্স করো তো দেখি। কেউ একজন? কেউ না? কিছুই মনে নাই? এই তোমরা আছো, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, আমরা আছি সবাই। তো কথা বলো না কেন কেউ?
সবাই সাইলেন্ট মোডে চলে গেছো কেন? অ্যাকোয়াকালচার জিনিসটা কি আমাকে একটু বলো, নাকি ডেফিনেশন, এক্সাক্ট ডেফিনেশন পারতে হবে না? স্যার অ্যাকোয়াটিক অ্যানিমেল, তারপর অ্যাকোয়াটিক প্ল্যান্ট, এই সকল অ্যাকোয়াটিক সব কিছু নিয়ে যে আলোচনা করা হয় সেটাকে বলা হয় অ্যাকোয়াকালচার। যে মানে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় আর কি। কেউ বলো তো। Sir, aquaculture is the farming of aquatic organisms like fish, mollusks, crustaceans, aquatic plants, etc. অ্যাকোয়াটিক আর কিছু? অর্গানিজমের ব্রিডিং, হারভেস্টিং, এটা আর কি, ফার্মিং, ব্রিডিং এন্ড হারভেস্টিং করা হয়। আচ্ছা, স্যার, আর কিছু? Sir, aquaculture is the farming of aquatic organisms, including fish, mollusks, crustaceans, and aquatic plants. Farming implies some farms of. Sir, আর আর মনে পড়তেছে না? আচ্ছা, এখন পর্যন্ত যে জিনিসটা আসছে যে অ্যাকোয়াকালচার মিন্স ফার্মিং অফ অ্যাকোয়াটিক অর্গানিজম that includes fish, mollusks, crustaceans and aquatic plants. এতক্ষণ পর্যন্ত তোমাদের সবার আনসারের সামারি হচ্ছে এটা। এটার সাথে আর কেউ কিছু অ্যাড করতে চাও? Sir, যেটা ইনক্লুড করে যে রেয়ারিং প্রসেস, ফিডিং, যাতে করে প্রোডাকশনটা ইনক্রিজ করা যায়। শোনো, কিছু কিছু ডেফিনেশন আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো কখনো ভুললে চলবে না। হ্যাঁ, অ্যাজ এ ফিসাইজ স্টুডেন্ট যেগুলো তোমাদের সবসময় মনে রাখতে হবে। তার মধ্যে এই ধরনের ডেফিনেশন গুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাকোয়াকালচারের ডেফিনেশন। হ্যাঁ, একটু দেখো তো ডেফিনেশনটা মনে পড়ে কিনা। The farming of aquatic organism, including fish, mollusks, crustaceans, and aquatic plant. Farming implies some form of intervention in the rearing process to enhance production, such as regular stocking, feeding, protection from predators. Farming also implies individual or corporate ownership of the stock being cultivated. অ্যাকচুয়ালি তিনটা পার্ট আছে, তোমরা এতক্ষণ যেগুলো বলতেছিলে তোমরা একটা পার্ট নিয়ে কথা বলতেছিলে। যে ফার্মিং, প্রথমত ফার্মিং বলতে বোঝায় হচ্ছে ফিশ, মলাস, ক্রাস্টেশিয়ানস, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, অ্যাকোয়াটিক অর্গানিজম যেগুলো আছে সেগুলোর কালচার। আর সেকেন্ডলি যেটা বোঝায় যে এই কালচার প্রসেসের মধ্যে কিছু ইন্টারভেনশন লাইক তোমার রেগুলার স্টকিং, ফিডিং এন্ড প্রোটেকশন ফ্রম প্রিডেটরস। হ্যাঁ, এই 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 কিছু অ্যাক্টিভিটিস গুলো থাকতে হবে ফার্মিং সিস্টেমের ভেতরে। অ্যান্ড অলসো দি ফার্মিং সিস্টেম শুড হ্যাভ ইন্ডিভিজুয়াল অর কর্পোরেট ওনারশিপ। এই তিনটা পয়েন্ট যখন একসাথে হবে তখন সেটাকে আমরা বলবো কমপ্লিটলি, তখন সেটা আসবে হচ্ছে অ্যাকোয়াকালচার। এখন মনে পড়ছে, যেমন হচ্ছে তোমার তুমি তুমি যখন কালচার করতে যাবা তখন আসলে এগুলো সবকিছু কালচারের ভেতরেই চলে আসে। কালচার বললেই তখন তখন সেখানে তোমার রেগুলার ইন্টারভেনশন থাকবে, রেগুলার ফিডিং করাইতে হবে, স্টকিং থাকবে, প্রিডেশন থাকবে, প্রিডেশন থেকে প্রোটেকশন থাকবে, তাই না? এবং অবশ্যই সেই ফার্মিং সিস্টেমটার ইন্ডিভিজুয়াল অথবা কর্পোরেট ওনারশিপ থাকবে। এই তিনটা পয়েন্ট মিলেই তখন হবে হচ্ছে অ্যাকোয়াকালচার। এই ডেফিনিশন গুলো ভুললে হবে না। হ্যাঁ, অন্তত যদি সরাসরি এভাবে ডিফাইন করতে না পারো তারপরেও বেসিক জিনিসটা অন্তত কিন্তু বলতে হবে। হ্যাঁ, তা যাক, অ্যাকোয়াকালচারেরই একটা অ্যাকোয়াকালচার তোমরা বিভিন্ন ক্লাস পড়ছো, তাই না? বিভিন্ন দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাকোয়াকালচার। হ্যাঁ, ডিপেন্ডিং অন রেয়ারিং ফ্যাসিলিটিস, ডিপেন্ডিং অন কালচার টেকনিক্স, ডিপেন্ডিং অন ইন্টেন্সিটি, ডিপেন্ডিং অন স্যালিনিটি অফ ওয়াটার, তাই না? এরকম বিভিন্ন বিষয়ের উপরে ভাগ করে অ্যাকোয়াকালচার কিন্তু বিভিন্ন রকম হয়। তো এই যে এতগুলো ক্লাস, ওয়ান অফ দেম ইজ কোস্টাল অ্যাকোয়াকালচার। কোস্টাল অ্যাকোয়াকালচারের ডেফিনিশনটা, কোস্টাল অ্যাকোয়াকালচার বললেও আসলে আগে আমরা অ্যাকোয়াকালচারের যে টার্মগুলো বললাম বা যে কন্ডিশনগুলো বললাম, দ্যাট অলসো ইমপ্লাইজ ফর কোস্টাল অ্যাকোয়াকালচার। বাট কোস্টাল অ্যাকোয়াকালচার একটা সিম্পল এখানে ডেফিনেশন আছে। দেখো, তোমাদের মোটামুটি এই সিম্পল ডেফিনেশনটা জানলেই হবে। The term coastal aquaculture covers land-based and water-based brackish and marine aquaculture practices. আমি আরো ক্ল্যারিফাই করে দিচ্ছি, আগে তোমরা ডেফিনেশনটা একটু দেখে নাও। যে coastal aquaculture covers land-based and water-based brackish and marine aquaculture practices. In other words, culture of marine and brackish water species in coastal area is known as coastal aquaculture.
কোস্টাল অ্যাকোয়াকালচারের অর্গানিজম গুলো আসলে একটু ডিফারেন্ট আমাদের ফ্রেশ ওয়াটার থেকে, তবে সেখানেও ফিনফিশ আছে, বাট স্পিসিস গুলো আলাদা, যেমন ভেটকি বা কোরাল মাছ, যেটাকে আমরা বললাম হচ্ছে সিবাস বলি, যেটা মিল্ক ফিশ, স্যামন, এগুলো। তারপর সিউইড কালচার, ওয়েস্টার আছে, মুজেল আছে, ক্ল্যাম আছে, এগুলো বিভিন্ন রকমের অ্যাকোয়াটিক অর্গানিজম। বোধ হচ্ছে তোমার ফিশ, ক্রাস্টেশিয়ানের মধ্যে আছে শ্রিম, প্রন, লবস্টার, এগুলো। তারপরে তোমার মলাস্কের মধ্যে আছে যেমন হচ্ছে ওয়েস্টার, মুজেল, ক্ল্যাম, এগুলো হচ্ছে মলাস্কের মধ্যে। তারপরে অ্যাকোয়াটিক প্ল্যান্টের মধ্যে হচ্ছে সিউইড। তাহলে কোস্টাল অ্যাকোয়াকালচার কভার্স ল্যান্ড বেসড এন্ড ওয়াটার বেসড ব্র্যাকিশ এন্ড মেরিন ওয়াটার অ্যাকোয়াকালচার প্র্যাকটিসেস. In other words, culture of marine and brackish water species in coastal area is known as coastal aquaculture. Very simple definition. যে কোস্টাল অ্যাকোয়াকালচার মানেই হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার এবং মেরিন ওয়াটার স্পিসিসের যে অর্গানিজম গুলো আছে এগুলোর কালচার। এখন একটা জিনিস বলি, যে দেখো কোস্টাল যখন আমরা বলতেছি কোস্টাল অ্যাকোয়াকালচার, মানে দুইটা জিনিস কিন্তু আসতেছে, একটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার আর একটা হচ্ছে মেরিন ওয়াটার অ্যাকোয়াকালচার প্র্যাকটিস। যখনই আমরা কোস্টাল অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের কথা বলতেছি, দেন দি টু থিংস কাম, ওয়ান ইজ তোমার ব্র্যাকিশ ওয়াটার প্র্যাকটিস এন্ড হচ্ছে মেরিন ওয়াটার স্পিসিস কালচার প্র্যাকটিস। এখন ব্র্যাকিশ আর হচ্ছে মেরিন, এই দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, ব্র্যাকিশ ওয়াটার কোনটা আর মেরিন ওয়াটার কোনটা বলো তো? আমরা যদি ওয়াটারকে বেসড অন স্যালিনিটি ক্যাটাগরাইজ করি, তাহলে তোমার এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটার, একটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার, আর একটা হচ্ছে মেরিন ওয়াটার। এখন কোনটার স্যালিনিটি রেঞ্জ কি রকম তোমাদের জানা আছে বা কোথাও পড়ছো কখনো? স্যার ফ্রেশ ওয়াটারের 0 আর কোস্টাল ব্র্যাকিশ ওয়াটারের 0.5 to 15 এবং 15 পিপিটি, আর মেরিন ওয়াটারের 35 পিপিটি। আচ্ছা, তাহলে তুমি বললা যে ব্র্যাকিশ ওয়াটার হচ্ছে, তাহলে মানে অ্যাকর্ডিং টু ইওর ক্লাসিফিকেশন একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার যেটা হচ্ছে 0, তাই না? তারপরে স্যার ব্র্যাকিশ ওয়াটার, 0.5, হ্যাঁ লেস দেন 0.5 হ্যাঁ, পিপিটি। এটা হচ্ছে মোর অ্যাকুরেট, হ্যাঁ, লেস দেন 0.5, লেস দেন 0.5 পিপিটি। তাহলে ব্র্যাকিশ ওয়াটারটা কি? ব্র্যাকিশ ওয়াটার 0.5 to মানে 12, 0.5 to 12 পিপিটি। 12 না 15? স্যার 12। স্যার এই 15। তোমরা ক্লাসে বাকিরা কি আছো? বাকিরা একটু ডিসকাশন গুলোতে পার্টিসিপেট করো। এমনিতেই অনলাইন ক্লাস, আমি জানি না যে তোমরা এখানে কে কে আছো কে কে নাই। আবার যদি একেবারে কথা না বলে বসে থাকো তাহলে তো আরো বুঝতে পারবো না কিছুই। আচ্ছা, 0.5 থেকে 12 না 15? স্যার 12 স্যার হওয়ার 15 কথা তো। 15 স্যার। আচ্ছা, যাই হোক, ধরে নিলাম 12 বা 15, তাই না? একটু বেশি করেই ধরলাম 15। আর সি ওয়াটার হচ্ছে 35 35 পিপিটি। আচ্ছা, ওকে, আমরা যদি ব্র্যাকিশ ওয়াটার 15ও ধরি, তাহলে এই যে 15 থেকে 35 পর্যন্ত বাকি যে অংশটুকু আছে এইটা কি তাহলে কি ওয়াটার হবে? স্যার ব্র্যাকিশ ওয়াটার। তা তোমরা যে বললা ব্র্যাকিশ ওয়াটার 15 পর্যন্ত, 0.5 থেকে 15, বুঝছো স্যার আমার ব্র্যাকিশ প্রশ্নটা? ওয়াটার স্যার ব্র্যাকিশ ওয়াটার বা কোস্টাল ওয়াটার স্যার এরকম নির্দিষ্ট কোনো মানে নাই স্যার। এটা 35 পিপিটির আগ পর্যন্ত হতে পারে সল্ট কনসেন্ট্রেশন। সবাই কি ওর সাথে একমত? জি স্যার। জি স্যার। তাহলে প্রথমে যে 15 পিপিটি পর্যন্ত বললা এটা কি? শোনো, তোমাদের ক্লাসিফিকেশনটা অ্যাকচুয়ালি রাইট, বুঝছো? তোমরা যেটা করছো এটা ঠিক। ফ্রেশ ওয়াটার হচ্ছে 0 থেকে 0.5 পর্যন্ত, ব্র্যাকিশ ওয়াটার সি ওয়াটার হচ্ছে 35 পিপিটি, আর এর মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আসলে ব্র্যাকিশ ওয়াটার, বুঝছো? কিন্তু আমরা এই যে 12 দেখবা, কেউ বলে 12, কেউ বলে 15, কেউ বলে 20, এইটার আসলে ইয়েটা কি কারণে, যে ওয়াটারই তো হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার, মেরিন ওয়াটার, আর এর উপরের দিকে যাও তাহলে সেটা হচ্ছে ব্রাইন,
ব্রাইন মানে কোনটা বুঝতে পারছো তো? সোডিয়াম ক্লোরাইডের যে সোডিয়াম দ্রবণ। ক্লোরাইডের কনসেন্ট্রেটেড সলিউশন, অর্থাৎ সেখানকার পিপিটি তোমার আরো অনেক বেশি, ওখানে কনসেন্ট্রেটেড করা হয় তো এটা 50 পিপিটি বা তার উপরে পর্যন্ত চলে যায়। হ্যাঁ, তাহলে এই যে তোমার ফ্রেশ ওয়াটার আর ব্র্যাকিশ ফ্রেশ ওয়াটার আর হচ্ছে সি ওয়াটারের মাঝখানে যেটা, এটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ব্র্যাকিশ ওয়াটার। কিন্তু নর্মালি আমাদের যে দেশের যে ব্র্যাকিশ ওয়াটার রিজিয়ন যেটা আছে, ব্র্যাকিশ ওয়াটার এরিয়া যেটা আছে, এইখানকার না তোমার স্যালিনিটিটা নর্মালি দেখা যায় যে 12, 15, 16, 17 এইরকম পিপিটি, নর্মালি 12-15 পিপিটির মধ্যেই থাকে ব্র্যাকিশ ওয়াটার এরিয়া। ব্র্যাকিশ ওয়াটার এরিয়া গুলো কোনটা বলো তো? স্যার এস্টুয়ারাইন যে ওয়াটার গুলা। ইস্চুয়ারিন এরিয়া মানে যেখানে সাগর এবং নদী একসাথে মিলে গেছে, তাই না? ফ্রেশ ওয়াটার এবং মেরিন ওয়াটার যেখানে একসাথে মিলেছে সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইস্চুয়ারি। তো এইরকম ইস্চুয়ারিন এরিয়াগুলোতেই সাধারণত ব্র্যাকিশ ওয়াটারটা দেখা যায়। এই কারণে সাগরের থেকে সেখানে স্যালিনিটি কম থাকে, আবার ফ্রেশ ওয়াটারের থেকে স্যালিনিটি বেশি থাকে। তো নর্মালি এই জায়গাগুলোতে স্যালিনিটি দেখা যায় তোমার এই যে 12 থেকে 10 থেকে 15 পিপিটি পর্যন্ত। এই জন্য নর্মালি আমরা ব্র্যাকিশ ওয়াটার বলতে আসলে 10 থেকে 12 পিপিটি বলতেই বুঝি, কিন্তু স্যালিনিটি কিন্তু এটা ভ্যারি করতে পারে, বা এটা কিন্তু বেশি বা কম এর থেকেও হইতে পারে। এখন দেখো, এই যে ব্র্যাকিশ ওয়াটার এবং সি ওয়াটার এই দুইটা মিলে একসাথে বলা হয় হচ্ছে, এই দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে কোস্টাল ওয়াটার। বুঝতে পারছো? আমাদের 3 ধরনের ক্যাটাগরি আছে না, ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার এবং মেরিন ওয়াটার। তাহলে এই ব্র্যাকিশ ওয়াটার এবং সি ওয়াটার বা মেরিন ওয়াটার যেটা, এই দুইটাকে মিলে একসাথে বলা হয় হচ্ছে কোস্টাল ওয়াটার। ঠিক আছে? আর মেরিন ওয়াটার যেটা, মেরিন ওয়াটার এরিয়া যেটা, দেখো আমাদের কোর্সের নাম কি বলো তো তোমরা? কোস্টাল অ্যাকুয়াকালচার এন্ড মেরিকালচার। কোস্টাল অ্যাকুয়াকালচার এন্ড মেরিকালচার। তাহলে আমরা যখন কোস্টাল অ্যাকুয়াকালচার বলবো তখন কালচার ইন বোথ ব্র্যাকিশ ওয়াটার এন্ড মেরিন ওয়াটার, এবং যখন মেরিকালচার বলবো, মেরিকালচার মিনস দ্যাট ইজ কমপ্লিটলি কালচার অফ তোমার হচ্ছে মেরিন ওয়াটার স্পিসিস, অর্থাৎ যেখানে স্যালিনিটি থাকবে 35 পিপিটি। বুঝছো? যেটা একেবারে পিওর মেরিন ওয়াটারে যে অ্যাকুয়াকালচারটা করা হয়, দ্যাট ইজ কল্ড মেরিকালচার। আর ব্র্যাকিশ ওয়াটার আর হচ্ছে কোস্টাল অ্যাকুয়াকালচার, দ্যাট কুড বি ব্র্যাকিশ ওয়াটার অ্যাকুয়াকালচার এন্ড মেরিকালচার। ঠিক আছে? বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। বোঝা গেছে? দ্যাট মিন্স কোস্টাল অ্যাকুয়াকালচার মানে বোথ ব্র্যাকিশ ওয়াটার কালচার এন্ড মেরিন ওয়াটার অ্যাকুয়াকালচার। আর মেরিকালচার যখন বলবো, দ্যাট ইজ পিওরলি মেরিন কালচার। ঠিক আছে? জি স্যার। তাহলে কোস্টাল অ্যাকুয়াকালচারের স্যালিনিটি কম হইতে পারে, কিন্তু মেরিকালচারের স্যালিনিটি কিন্তু 35 এর নিচে আসবে না। বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের বেসিক কিছু ডেফিনেশন আছে, এই ডেফিনেশন গুলো তোমরা আরো আসলে যদি বলি যে আমাদের নর্মাল ফ্রেশ ওয়াটার রিজিয়নের যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার এবং আমাদের সি রিজিয়নের যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, দুইটা কিন্তু আসলে এক না। আমাদের এদিকে যেমন জোয়ার ভাটা হয় না, সাগরে জোয়ার ভাটা হয়, আমাদের এখানে পানিতে লবণ নাই, সাগরের ওখানে পানিতে লবণ আছে, তাই না? তারপরে এরকম বেশ কিছু ফিচার্স আছে যে জিনিসগুলো, তারপরে দেখবা যে কোস্টাল এরিয়াগুলোতে সাধারণত ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এই জিনিসগুলো একটু বেশি হয়, কয়েকদিন পর পরই দেখবা হারিকেন, ক্যাটরিনা, তারপর আরো কি কি আমপান, এগুলো লেগেই আছে, তাই না? কিন্তু আমাদের এই রিজিয়ন গুলোতে সাধারণত এই ধরনের বড় বড় ঝড়গুলো কম হয়। তো এরকম জিওগ্রাফিক্যাল ফিচারের বেশ কিছু পার্থক্য আছে। জিওগ্রাফিক্যাল ফিচারের পার্থক্যের কারণেও বিভিন্ন রকমের জিওগ্রাফিক্যাল টার্ম সেখানে আছে। তো আমরা যখন কোস্টাল রিজিয়ন নিয়ে পড়াশোনা করব তখন আমাদের এরকম কিছু টার্ম জানতে হবে। তো এখানে বেসিক কিছু টার্ম যেগুলো তোমাদেরকে আজ পড়াবো সেগুলো হচ্ছে যতটুকু না জানলেই না আর কি কোস্টাল অ্যাকুয়াকালচার সম্পর্কে পড়ার জন্য। আর তোমাদের হচ্ছে আরেকটা কোর্স আছে, ওশেনোগ্রাফি নামে আরেকটা কোর্স আছে, যেখানে তোমরা সম্পূর্ণ সাগর নিয়ে জানবা, সেখানে আরো ডিটেলস তোমরা এই জিনিসগুলো পড়বা। হ্যাঁ, তো আমি আমার কোর্স কন্ডাক্ট করার জন্য যতটুকু আপাতত জানতে হবে, যে টার্মগুলো জানতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখো কোস্ট, যে হোয়াট ইজ কোস্ট। তোমাদের সামনে কোস্টাল অ্যাকুয়াকালচার করতে গেলে কোস্ট আসবে, শোর আসবে, কোস্ট লাইন, শোর লাইন, এই জিনিসগুলো, হাই টাইড, লো টাইড, ইন্টারটাইডাল জোন, এই জিনিসগুলো আসবে। এখন
ফার্স্ট অফ অল আসো যে হোয়াট ইজ এ কোস্ট। কোস্ট ইজ অ্যাকচুয়ালি দ্য এরিয়া হোয়ার ল্যান্ড মিটস দ্য ওশিয়ান। আমরা যদি বাই ডেফিনেশন বলি, ডেফিনেশনটা আসে এইভাবে যে কোস্ট ইজ দ্য এরিয়া অর এজ অফ ল্যান্ড হোয়ার ল্যান্ড এরিয়া মিটস উইথ দ্য ওশিয়ান অর সি, দ্যাট ইজ কোস্ট। অর্থাৎ কোস্ট হচ্ছে ভূভাগের সেই অংশ যেই জায়গায় যেখানে গিয়ে ভূভাগ হচ্ছে সাগরের সাথে মিলিত হয়। এমনি সিম্পলি বলো তোমরা, বাংলা ডেফিনেশনটা আমি যা বলছি সেটা বুঝছো কিনা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আমাদের কোস্টাল এরিয়া কোনটা বলো তো? স্যার কক্সবাজার এর সি বিচ যেটা। ওকে, আর কোস্টাল বলতে শুধু কি এতটুকুই পড়ে, আর কোনো জায়গা পড়ে না? স্যার সুন্দরবনের জায়গাগুলো তো কোস্টাল, খুলনা, বাগেরহাট। আচ্ছা, খুলনা, বাগেরহাট, হ্যাঁ এগুলো কোস্টাল। আর কি কি আছে কোস্টাল জায়গা বলো দেখি? সাতক্ষীরা। তোমাদের সবার উত্তরই ঠিক আছে। তার মানে আমাদের সাধারণত ভূভাগের, আমি ডেফিনেশনে বললাম যে ভূভাগের যে অংশ সাগরের সাথে মিলিত হয় সেই জায়গাটাকে বলা হয় কোস্টাল এরিয়া। ডেফিনেশন শুনে মনে হচ্ছে যে খুব অল্প কিছু জায়গা, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে এমন না। তোমার কোস্টাল এরিয়া অনেক লম্বা হইতে পারে, অনেক বড় হইতে পারে, ইভেন দ্যাট কুড বি দ্য সাইজ অফ এ কান্ট্রি, বুঝছো, একটা দেশের সমান হইতে পারে। যেমন ফর এক্সাম্পল যদি বলি যে চিলি কিন্তু অনেক লম্বা কান্ট্রি না? এবং এটা কিন্তু হচ্ছে সাগরের পাশে, বুঝছো, সাগর পুরো চিলিটাই হচ্ছে কোস্টাল রিজিয়নের মধ্যে ধরে নেওয়া যায়। এটার অবশ্য কারণ আছে কিছু, যে সাগরের একটা নির্দিষ্ট অংশ তোমার যে ভূভাগের একটা নির্দিষ্ট অংশ যেটা সাগরের কাছাকাছি এসে মিলিত হয়, সেটাকে আমরা বলতেছি যে কোস্ট। সেই অংশটাকে বলা হয় হচ্ছে কোস্ট। কিন্তু ব্যাপারটা আসলে এত সিম্পল ডেফিনেশন দিয়ে শেষ করে দিলেই হবে না, যে তাহলে কত দূর জায়গা পর্যন্ত আমরা আসলে কোস্ট বলবো, তাই না? এটা একটা কোশ্চিন এসে যায়। তো এই কত দূর পর্যন্ত কোস্ট বলবো, এইটা মেজার করার জন্য আমাদের কিছু ক্যাটাগরি আছে, যেটাকে বলা বা ক্রাইটেরিয়া আছে, যেটাকে বলে কোস্টাল জোনেশন, বুঝছো? যে কি এরিয়া পর্যন্ত সেটা আমরা নির্ণয় করব, সেটাকে বলে কোস্টাল জোনেশন। কোস্টাল জোনেশনটা যদিও আমার আজকের লেকচারে নাই, কোস্টাল জোনেশনটা আমার নেক্সট লেকচারে আছে। তবে তোমরা এতটুকু মনে রাখো, আপাতত শুধু এতটুকুই জেনে রাখো যে কোস্ট ইজ দ্য এরিয়া হোয়ার land meets the ocean, or coast is the edge of the land where it meets with the ocean, that is called coast. আপাতত আজকের জন্য এতটুকুই মনে রাখো। তবে এই জোনেশনটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, যে কিভাবে কত দূর পর্যন্ত আসলে এটা কোস্ট হইতে পারে। এখন দেখো যে আচ্ছা, আগেরটা যেটা বললাম যে কত দূর পর্যন্ত হইতে পারে, এটার মানে কি যে কক্সবাজার এরিয়াতে গিয়ে তো সাগর আর হচ্ছে আমাদের ল্যান্ড মাস একসাথে মিলে গেছে, তাই না? কক্সবাজার তাহলে হচ্ছে তোমার, তাহলে এই কক্সবাজার থেকে ভেতরের দিকে কতটুকু আসবো? এটা কি তোমার কুমিল্লা পর্যন্ত আসবে, চিটাগাং পর্যন্ত আসবে, নাকি ঢাকা পর্যন্ত আসবে? তোমরা বুঝতে পারতেছো আমার কথা? হ্যাঁ, যে কোন এরিয়া পর্যন্ত আমরা আসলে এটাকে তাহলে কোস্ট হিসেবে কল্পনা করব। সাগরের যে অংশ, মানে ভূভাগের যে অংশ নদী সাগরের সাথে মিলে গেছে সেই জায়গাটাকে কোস্ট বলে। এটা তো বুঝলাম খুব সিম্পলি, কিন্তু তাহলে ভেতরের দিকে কত দূর পর্যন্ত কোস্ট বলবো, এইটা নির্ণয় করার জন্যই হচ্ছে কোস্টাল জোনেশন। এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে এতটুকুই জেনে রাখো, হ্যাঁ? তারপরে সেকেন্ডলি আসো শোর। শোর বলতে, শোর আসলে কোস্টের একটা পার্ট, অর্থাৎ শোর কোস্টের ভেতরেই শোর থাকে। শোর বলতে আসলে সেই অংশটাকে বোঝায় যেখানে, এই দেখো, দি এরিয়া বিটুইন হাই টাইড, the area between lowest tidal level and highest area affected by the storm. একটা জিনিস দেখাই, দেখি তো আমার এখানে আছে কিনা। এই যে সেকেন্ড, তোমরা একটু ডেফিনেশনটা দেখে নাও, পরে তোমাদেরকে এটা বোঝাই। শোর is a part of coast, ফার্স্ট কথা হচ্ছে এটা। হ্যাঁ, then shore is the area between the lowest tidal level and highest area affected by storm wave. তাহলে শোর বলতে আমরা সেই জায়গাটাকে বুঝতেছি যেটা হচ্ছে লোয়েস্ট লো টাইড লেভেল, অর্থাৎ টাইড সম্পর্কে ধারণা আছে তো? জোয়ার ভাটা পড়ে আসছো না? জি স্যার। লো টাইড কোনটা? ভাটা। ভাটার সময় পানি নেমে যায়, তাই না?
আর জি হাই টাইড কোনটা? স্যার জোয়ার জোয়ার। জোয়ারের সময় পানি উপরের দিকে উঠে আসে, ঠিক না? হ্যাঁ। তাহলে শোর বলতে সেই এরিয়াটাকে বোঝানো হচ্ছে, দেখো যে নর্মাল লো টাইড না, লোয়েস্ট লো টাইড। অর্থাৎ কিছু কিছু সময় আছে যখন নর্মালি টাইডের যে লেভেল থাকে তার থেকে পানি নিচের দিকে নেমে আসে, আবার কিছু কিছু সময় আছে যখন সাগরের পানি নর্মাল হাই টাইডের যে লেভেল থাকে তার থেকে উপরের দিকে পানি উঠে আসে, তাই না? যেমন তোমার ঝড় জলোচ্ছ্বাস যখন হয়, জলোচ্ছ্বাস যখন হয় তখন নর্মাল টাইডের সময় সাগরের পানি যতটুকু থাকে, একটা স্টর্ম ওয়েভ যখন আসে তখন কি সাগরের পানি ততটুকুই থাকে হাই টাইড, নাকি পানি তার থেকেও আরো বেশি ফুলে ফেপে উঠে ভেতরের দিকে আসে, তাই না? তো এই শোর হচ্ছে সেই এরিয়াটা। এই যে এখানে দেখো যে আমরা এই ছবিটাতে যদি দেখি, আমার মাউস কার্সর দেখা যাচ্ছে? জি স্যার। দেখো তো আমার কার্সর দেখতে পারো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই দেখো এই এরিয়া, এখানে বলা হচ্ছে তোমার এই যে শোরটা, দেখো তো শোরটা কতটুকু বলছে? দেখতে পাচ্ছ শোর? এই যে দেখো শোর জি স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, শোরের মার্কিংটা দেখো এখানে, আর এই যে এখানে এই তিনটা লাইন দেখতেছো? জি স্যার জি স্যার। মাঝখানের যে লাইন এটা হচ্ছে সি লেভেল, অর্থাৎ নরমালি সাগরের ওয়াটার লেভেল, বুঝছো? নিচের লাইনটা কি তাহলে? নিচের লাইনটা স্যার লো টাইড স্যার লোয়েস্ট লো টাইড। নিচেরটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি লোয়েস্ট লো টাইড না, এটা হচ্ছে তোমার লো টাইড এরিয়া, বুঝছো? লো টাইড এরিয়া। আর উপরেরটা হচ্ছে হাই টাইড। এটা এটা আসলে কি, আমি যে ডেফিনেশন গুলো, যে জিনিসগুলো তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, এক্স্যাক্টলি সবকিছু বোঝাবে না বা সবকিছু আসবে না, বাট তারপরেও তোমরা মোটামুটি একটা পিকচার নিতে পারবা, এই জন্য এই ফিগারটা আসলে এখানে নিয়ে আসা। দেখো লো টাইড লেভেল আর এটা হচ্ছে হাই টাইড লেভেল। তাহলে আমরা যদি এটা ধরে নেই যে লোয়েস্ট লো টাইড লেভেল ধরে নেই, যে যে জায়গা পর্যন্ত সাগরের পানি সব থেকে নিচে চলে আসে, লোয়েস্ট লো টাইড লেভেল থেকে ডেফিনেশনটা কি ছিল, লিখছো কেউ খাতায়? বলো তো। এই যে shore is the area between lowest tidal level and highest area affected by storm. তাহলে দেখো যে এটা যদি লোয়েস্ট টাইডাল লেভেল হয় আর হাইয়েস্ট এরিয়া এফেক্টেড বাই স্টর্ম, অর্থাৎ তোমার হাইয়েস্ট হাই টাইড, অর্থাৎ কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে সাগরের পানি এই যে হাই টাইড এরিয়া থেকেও বেশি ভেতরের দিকে চলে আসে, বুঝছো? তাহলে এই এরিয়াটাই হচ্ছে শোর। মোটামুটি বোঝা গেছে? জি স্যার। তোমাদের একটু ইমাজিনেশন কাজে লাগাইতে হবে এখানে। তোমরা সাগরে গেছো কতজন বলো তো দেখি? কে কে স্যার গেছো? আমি গেছি জি স্যার। স্যার গেছি। তা মোটামুটি অনেকেই গেছো। তোমাদের অবশ্য ফাইনাল ইয়ারে ট্যুরে নিয়ে যাওয়া হবে সাগরে, বাট অ্যাকচুয়ালি কি জানো, আসলে ফাইনাল ইয়ারে না, এই যে কোস্টাল অ্যাকুয়াকালচার পড়তেছো না, কোস্টাল অ্যাকুয়াকালচার তুমি যদি ওই রিজিয়ন গুলোতে না যাও, তুমি কিন্তু আসলে পড়ে কতটুকু বোঝা যায়, আমরা পড়ে আর একটা বিষয় সম্পর্কে কতটুকু ধারণা নিতে পারি। আমরা যদি তোমাদের এই কোর্স চলাকালীন সময় তোমাদেরকে যদি ওইদিকে নিতে পারতাম তাহলে সব থেকে বেটার লার্নিংটা হইতো, তাহলে সেটা তো হয় না। আমাদের একবারেই এই জিনিসগুলো তোমাদের ফাইনাল ইয়ারে নিয়ে গিয়েই দেখাইতে হয়, কারণ তোমাকে সাগর সম্পর্কে পড়াচ্ছি, জোয়ার ভাটা সম্পর্কে পড়াচ্ছি। আমার কথা আমি যদি বলি যে আমি যখন প্রথমবার সাগরে যাই, আমি না ওই রিজিয়ন গুলোর এই জিওগ্রাফিক্যাল ফিচার গুলো দেখে অবাক হয়েছি। একটা নদীর পাড়ে গেলাম, সকালে গিয়ে দেখি পানি অনেক নিচে নেমে আছে, দুপুরের দিকে গিয়ে দেখি নদীর পানি একেবারে টইটুম্বুর, বুঝছো? এই জিনিসগুলো আমাকে খুব অবাক করছে যে এইরকমও হয়। আমরা যারা সমতলের মানুষ তারা তো এই জিনিসগুলো নর্মালি আমরা দেখি না। তারপর নদীর পানি লবণাক্ত হইতে পারে, এটা আমরা হয়তো সাইন্টিফিক রিজন গুলো জানি, কিন্তু সত্যি যখন দেখবো যে আসলেই নদীর পানি নোনা, তো এটা আমাদেরকে তো অবাক করবে, তাই না? তোমাদের কি কাউকে অবাক করছে যখন গিয়ে দেখছো যে সাগরের পানি আসলেই নোনা? তো এই জিনিসটা মানে তুমি
পরে শুনছো যে সাগরের পানি নোনা, কিন্তু যখন তুমি নিজে সত্যি পানি মুখে দিয়ে দেখছো নোনা, তখন ফিলিংসটা, প্রথমবারের ফিলিংসটা একটু ডিফারেন্ট না? হ্যাঁ, তো এমনটাই সাধারণত হয়, যে এই জন্য কি, যে আমরা একটা জিনিস পড়ে হয়তো পুরো কোস্টাল অ্যাকুয়াকালচার শেষ করে ফেললাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত না নিজের চোখে সেই জিনিসগুলো দেখবো, ফিল করব, ততক্ষণ পর্যন্ত না ওই লার্নিং এর আসল মজাটা আসলে হয় না। তো যাই হোক, আমরা তো এখন আর কোস্টাল রিজিয়নে যেতে পারতেছি না, বা ওখান থেকে ঘুরে আসার সুযোগ নাই। তবে তোমাদেরকে ফাইনাল ইয়ারে নিয়ে যাওয়া হবে। এর আগে পর্যন্ত যতটুকু দরকার আমি চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন রকম ভিডিও অথবা ইমেজ এগুলো দেখায় তোমাদেরকে যতটুকু কভার করা যায়। আচ্ছা, ওকে, দেখো কোস্ট লাইন, সরি, কোস্ট হচ্ছে কি, যে তোমার এই ল্যান্ডমাস। কোস্ট বলছিলাম যে যে জায়গায় সাগরের সাথে এসে ভূভাগ মিলিত হয়েছে, এই যে এটা হচ্ছে ভূভাগ, এটা হচ্ছে সাগর। তাহলে এই এরিয়াটাতে ভূভাগ সাগরের সাথে এসে মিলিত হয়েছে, তাহলে এই পুরা এলাকাটাকেই আমরা বলতে পারি কোস্ট। এখন এই যে ভিতরের দিকে কোস্ট কত দূর পর্যন্ত হবে, এই যে কত দূর পর্যন্ত ভিতরে যাব আসলে কোস্ট, সেইটা আমি বললাম যে নেক্সট ক্লাসে আলোচনা করব যে কত দূর হবে কোস্ট। তাহলে শোর হচ্ছে কোনটা? শোর হচ্ছে পার্ট অফ কোস্ট, কারণ এইটা যেহেতু পুরোটাই কোস্টের একটা কোস্টের একটা পার্ট হচ্ছে শোর। তাহলে শোর হচ্ছে the area between lowest low tide level, অথবা তোমার কি বললাম, লোয়েস্ট লো টাইড তো না, হ্যাঁ, লোয়েস্ট টাইডাল লেভেল, এরিয়া বিটুইন লোয়েস্ট টাইডাল লেভেল এন্ড দি হাইয়েস্ট ওয়াটার এলিভেশন লেভেল, এই বিটুইন যে এরিয়া এটাকে বলা হয় হচ্ছে শোর। এখন দেখো, কোস্ট লাইন, শোর লাইন পরে আসতেছি। হাই টাইড লেভেল, লো টাইড লেভেল, এই দুটো জানা আছে। হাই টাইড কোনটা? স্যার জোয়ার। জোয়ারটা কি? স্যার যখন সমুদ্রের পানি বেড়ে যায় ওই সময়টাকে স্যার জোয়ার বলে। Exactly. When the ocean reaches its highest elevation, then it is called হচ্ছে তোমার হাই টাইড, and the level is called high tide level। অর্থাৎ reaches its highest elevation মানে হচ্ছে সাগরের পানি যখন তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় হচ্ছে হাই টাইড। এবং রাইজিং যে লেভেল, ওয়াটারের যে লেভেলটা থাকে সেটাকে বলা হাই টাইড লেভেল। and similar as এটার অপোজিট হচ্ছে when the ocean reaches its lowest elevation, then the shore is called low tide level, and the lowering in coastal area is known as the, এটা কোনটা বলতেছি, এখানে ডেফিনিশনে কি একটু ঝামেলা আছে নাকি? দাঁড়াও তো একটু দেখি। লো টাইড লেভেল এখানে মনে হয় হ্যাঁ হ্যাঁ, লো এখানে টাইড লেভেল। এখানে হাই টাইডের এই জায়গাটা আসলে লো টাইড হবে, একটু ভুল হয়ে গেছে এখানে। ওকে, যাক, আমি তোমাদের শীট দেবো, তো ওইখানে দেখবো যে ইয়ে কি ঠিক আছে কিনা। আচ্ছা, যাক, তোমরা শুধু মনে রাখবে যে when the water area reaches its highest elevation then it is called high tide, and the water area when it reaches its lowest elevation then it is called low tide। হ্যাঁ, তোমরা একটু হোল্ড করো তো। হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ, আই এম সরি, আসলে একটা ফোন আসছিল, তো ফোনটা নিতে হলো। হ্যাঁ,
তাহলে দেখো এই যে হাই টাইড এরিয়া এবং লো টাইড এরিয়া, এইটার মাঝের অংশটুকে বলা হয় হচ্ছে এটার অংশটুকে বলা হয় হচ্ছে ইন্টারটাইডাল জোন। অর্থাৎ হাই টাইড এবং লো টাইডের মাঝখানে যে এরিয়াটুকু থাকে ইন্টারটাইডাল জোন। এই জোনটা হচ্ছে, এটা যখন হাই টাইড হয় তখন এই অংশটুকু পানির নিচে চলে যায়, এবং যখন লো টাইড হয় তখন এই অংশটুকু এক্সপোজড থাকে। বুঝতে পারছো? জি স্যার। তোমরা সাগরের কথা যদি চিন্তা করো, সাগরে দেখবা যে 6 ঘন্টা পর পর সাধারণত জোয়ার ভাটা হয়। তো দেখবা যে যখন জোয়ার আসছে তখন পানি অনেক উপরের দিকে উঠে আসছে, এবং যখন ভাটা তখন দেখবা যে পানি প্রায় হাফ কিলোমিটার নিচে নেমে গেছে, অনেক দূরে সাগর চলে গেছে, হেঁটে হেঁটে অনেক দূর পরে গিয়ে তারপর সাগর পাওয়া যায়, তাই না? তাহলে এই অংশটুকু, এই যে অংশটুকুতে নিয়মিত তোমার এক্সপোজড হচ্ছে এবং তোমার ইনান্ডেটেড থাকতেছে পানির নিচে, দিস এরিয়া ইজ নন এজ ইন্টারটাইডাল জোন। এটাকে লিটোরাল জোনও বলা হয়, বুঝছো? এটা এইখানে সাধারণত দেখা যায় যে বিভিন্ন রকমের ডাইভার্সিফাইড অর্গানিজমস যেগুলো, এগুলো বাস করে। কত নানান রকমের প্রাণী আছে, শামুক, ঝিনুক, তারপরে ছোট ছোট কাঁকড়া, কত রকমের মাছ, প্রাণী, এগুলো সাগরের পাড়ে গেলে দেখা যায়। অনেক ডাইভার্সিফাইড এনিমেল এখানে বাস করে। তাহলে মোটামুটি তোমরা এই টার্মগুলো বুঝতে পারছো কিনা দেখো তো। ও আচ্ছা, আর দুইটা জিনিস, একটা হচ্ছে কোস্ট লাইন আর একটা হচ্ছে শোর লাইন। কোস্ট লাইন হচ্ছে বাউন্ডারি লাইন বিটুইন কোস্ট এন্ড শোর। এই যে এইখানেই তো, এইখান পর্যন্তই তো আমাদের আসলে তোমার শোর শেষ হয়ে যাচ্ছে, তাই না? আর আর শোর শেষ হয়ে গেলেও এই দিকে আবার তোমার হচ্ছে কোস্ট। এই বাউন্ডারি লাইনটা যেখান থেকে আসলে, যেখানে শোর এবং কোস্ট আসলে একসাথে মিট করতেছে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে কোস্ট লাইন। আর শোর লাইন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েটিং লাইন। যে জায়গাটায় সাগরের পানি, ফ্লাকচুয়েটিং লাইন কেন? দেখো, ফ্লাকচুয়েটিং লাইন বিটুইন ল্যান্ড এন্ড ওয়াটার। সাগরে বারবার ঢেউ আসতেছে এবং ঢেউ পিছায় চলে যাচ্ছে না, এই ওয়াটার লেভেলটা তো বারবার চেঞ্জ হচ্ছে, তাই না? কখনো ওয়াটার লেভেলটা এখানে, কখনো ওয়াটার লেভেল এখানে, কখনো ওয়াটার লেভেল এখানে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই এই লেভেলটাকে বলা হয় ফ্লাকচুয়েটিং লাইন। হ্যাঁ, তাহলে ফ্লাকচুয়েটিং লাইন বিটুইন ল্যান্ড এন্ড ওয়াটার, যেখানে অ্যাকচুয়ালি মিটিং পয়েন্ট, যেটা ওয়াটার এবং ল্যান্ডের মিটিং পয়েন্ট। ফর এক্সাম্পল ধরো ওয়াটার লেভেল এখানে আছে, তাহলে অ্যাকচুয়াল ল্যান্ড এবং ওয়াটারের মিটিং পয়েন্টটা কোনটা? এইটা না? জি স্যার। এইটা হচ্ছে শোর লাইন, দি লাইন বিটুইন ওয়াটার এন্ড ল্যান্ড, দ্যাট ইজ কল্ড হচ্ছে শোর লাইন। আর কোস্ট লাইন হচ্ছে দি লাইন বিটুইন কোস্ট এন্ড শোর। হ্যাঁ, এই যে কোস্ট এন্ড শোর, এইটাকে বলা হয় হচ্ছে কোস্ট লাইন। দেখো তো কোনো কনফিউশন আছে কিনা, এই ডেফিনিশন গুলোর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? তোমরা আরো অনেক জিওগ্রাফিক্যাল ফিচার সম্পর্কে জানবা, অনেকগুলো টার্ম সম্পর্কে নতুন করে জানবা। স্যার ইন্টারটাইডাল জোন বলতে কি স্যার সি লেভেল, ওইটাই স্যার বুঝাবে? ইন্টারটাইডাল জোন বলতে সি লেভেল, লাইক সি লেভেল না তো, তোমার ইন্টারটাইডাল জোন হচ্ছে হাই টাইড লেভেল এবং লো টাইড লেভেলের মাঝখানের যে এরিয়া, এইটাকে বলা হয় হচ্ছে তোমার ইন্টারটাইডাল জোন। ফর এক্সাম্পল এই যে এতটুকু, এই যে এখানে দেখো, এইটা তো হচ্ছে লো টাইড লেভেল, তাই না? জি স্যার। আর এটা হচ্ছে হাই টাইড লেভেল। তাহলে ইন্টারটাইডাল জোন হচ্ছে দি এরিয়া বিটুইন লো টাইড লেভেল এন্ড হাই টাইড লেভেল। এই হাই টাইড লেভেল এবং লো টাইড লেভেলের মাঝখানে যে এরিয়াটুকু, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার ইন্টারটাইডাল জোন। বোঝা গেছে? এই Yes. অংশটুকু যখন ভাটার সময় আসে তখন এই অংশটুকু কি থাকে? ধরো ভাটার সময় এই পর্যন্ত পানি চলে আসছে, তাহলে এই জায়গাটুকু ওপেন হয়ে যায় না, এক্সপোজড হয়ে যায়, তাই না? আবার যখন জোয়ার আসে তখন এই জায়গাটুকু তো ইনান্ডেটেড হয়ে যায়, পানির নিচে চলে যায়, ঠিক না? জি স্যার। এই এরিয়াটুকুকে বলা হয় হচ্ছে ইন্টারটাইডাল জোন বা লিটোরাল জোন। আর কোনো প্রশ্ন, কোনো কিছু জানার? স্যার স্যার শোর আর ইন্টারটাইডাল জোনের মধ্যে কি মানে ডিফারেন্সটা এখানেই যে শোরের ক্ষেত্রে একদম হাইয়েস্ট যে টাইডটা হবে সেটার জন্য? এক্স্যাক্টলি রাইটলি সেড। হ্যাঁ, তুমি ঠিক ধরছো এই জিনিসটা, যে এটা তো হচ্ছে নরমাল টাইডের ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে? আর ওখানে হচ্ছে তোমার এটা কি বলবো, যে এক্সেপশনাল সিচুয়েশন, কিছু কিছু সময় আছে যখন সাগরের পানি অনেক বেশি ভেতরের দূর পর্যন্ত চলে যায়, ঠিক আছে? স্যার যেমন স্টর্মের কারণে। হ্যাঁ, এটা সর্বোচ্চ লেভেলটাকে ধরে ক্যালকুলেট করা। আচ্ছা, আর কারো কিছু জানার আছে?
তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমি এখানেই শেষ করব। আমার পরে আরেকটা ক্লাস আছে, বুঝছো? আমি আর একটু কন্টিনিউ করতাম ক্লাস না থাকলে, যেহেতু ক্লাস আছে আমি আর একটু সময় নিতে চাই, আমি একটু 5 মিনিট ব্রেক নেব। আর একটা ছোট্ট একটু আলাপ করে নেই, তোমাদের কাল সকালে ক্লাস হচ্ছে 261 9:30টায়। আমরা এই ক্লাসটা তোমাদের কিন্তু পরে কিন্তু গ্যাপ আছে, 10:30 বা 11:30 কোনো সময় নিতে পারি। জি স্যার, আমাদের আর ক্লাস নেই কালকে। কালকের ক্লাসটা তাহলে আমরা কি সকালের দিকে তো 10:30টায় করি কালকের ক্লাসটা। ওকে স্যার। তাহলে সেকেন্ড পিরিয়ড থেকে আমাদের কালকের ক্লাসটা হবে। হ্যাঁ স্যার আপনার কালকে ক্লাস তো সেকেন্ড পিরিয়ডেই লেখা আছে। সেকেন্ড পিরিয়ডে না, আমার কালকের ক্লাস ফার্স্ট পিরিয়ডে। 10টা স্যার রুটিনে সেকেন্ড পিরিয়ডেই দেওয়া আছে। স্যার রুটিনে ও। সেকেন্ড পিরিয়ডে আছে। ও আচ্ছা, আমার কাছে তাহলে এটা ড্রাফট রুটিনটা। তাহলে হ্যাঁ ঠিক আছে, সেকেন্ড পিরিয়ডেই তাহলে। ওকে ঠিক আছে, ভালো থেকো সবাই। হ্যাঁ ওকে স্যার, স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।